ওকে, তাহলে আজকে আমরা চ্যাপ্টার 8 ওয়েলফেয়ার, হাউ উইল ইউ ইনশিওর এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাকর্ডিং টু লেবার ল বাংলাদেশ, অথবা এমপ্লয়ীদের ওয়েলফেয়ার এনশিওর করার জন্য বাংলাদেশ লেবার লতে কি বলা আছে। প্রথমেই দেখেন সেকশন 89 ফার্স্ট এইড অ্যাপ্লায়েন্স। তাহলে কি করতে হবে? There shall in every establishment be provided and maintained so as to be readily accessible during all working hours first aid boxes or cupboards equipped with the contents prescribed by rules. তো বলছে যে প্রত্যেক এস্টাবলিশমেন্টেই ওয়ার্কিং আওয়ারের সময়, এমপ্লয়ীদের ওয়ার্কিং আওয়ারের সময় ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড অবশ্যই সেখানে থাকতে হবে, এবং সেটার মধ্যে কি কি কন্টেন্ট থাকবে সেটাও প্রেসক্রাইব রুলে বলা আছে। তাহলে কি কি থাকবে আমরা দেখতেছি, দেখেন। The number of such boxes or cupboards shall not be less than one for every 150 workers. তাহলে বলছে ওই প্রতিষ্ঠানে প্রতি 150 জন ওয়ার্কারের জন্য একটা করে আপনার এরকম ফার্স্ট এড বক্স অথবা কাপবোর্ড রাখতে হবে কমপক্ষে। আপনি চাইলে 150 জনের জন্য দুটো রাখতে পারেন, আপনি চাইলে প্রতি 100 জনের জন্য একটা রাখতে পারেন, কিন্তু আপনি কম 151 জনের জন্য আপনাকে একটা রাখতেই হবে মিনিমাম। তারপরে এভরি ফার্স্ট এড বক্স অর কাপবোর্ড shall be kept in charge of a responsible person who is trained in first aid treatment and who shall always be available during the working hours of the establishment. তাহলে ফার্স্ট এড বক্সের দায়িত্বে কে থাকবে? একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে যে ট্রেন্ড, ফার্স্ট এড ট্রিটমেন্টের মধ্যে যে ট্রেন্ড, অ্যাটলিস্ট ডাক্তার না হোক, যার ছোটখাটো ডিপ্লোমা করা আছে মেডিকেল ট্রিটমেন্টের উপরে, যে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম, এবং সে অবশ্যই ওয়ার্কিং আওয়ারে সবসময় অ্যাভেলেবেল থাকবে। যে 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার বা 6 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, যেখানে যেরকম, কোথাও 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, সে ওয়ার্কিং আওয়ারের মধ্যে সে কখনোই সেখানে অনুপস্থিত থাকতে পারবে না। তারপরে এ নোটিশ shall be affixed in every workroom stating the name of the person in charge of first aid box or cupboard provided in respect of that room, and such person shall wear a badge so as to facilitate identification. তাহলে এখানে বলছে ওই যে ব্যক্তি ফার্স্ট এড বক্সের দায়িত্বে থাকবে তার নাম বিভিন্ন জায়গায় নোটিশ আকারে, প্রত্যেক রুমে যেখানে এমপ্লয়িরা কাজ করে সেখানে তার নাম নোটিশ আকারে প্রকাশ করতে হবে, এবং তার রুম নাম্বার, এবং তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন হলে তাকে কোনো বেজ পড়ানো যেতে পারে, সেটাও করতে হবে, যাতে করে সকল মানুষ তাকে সহজে আইডেন্টিফাই করতে পারে, তার রুম নাম্বারটা সহজে জানে, তার নাম সহজে জানে। তারপর 5 নাম্বার বলছে in every establishment wherein 300 or more workers are ordinarily employed, there shall be provided and maintained a sick room with dispensary of the prescribed size containing the prescribed equipment or similar facilities in charge of such medical and nursing staff as may be prescribed. বলছে যেখানে 300 বা তার বেশি ওয়ার্কার কাজ করে কোনো প্রতিষ্ঠানে, সেখানে একটা সিক রুম রাখতে হবে। অসুস্থ হলে যেন কেউ একটা রুমে রেস্ট করতে পারে, সেখানে একটা সিক রুম রাখতে হবে। সেই রুমে প্রয়োজনীয় যে ডিসপেন্সারি এবং অন্যান্য যে ইকুইপমেন্ট বা সিমিলার ফেসিলিটিস যেটা দরকার, এবং প্রয়োজন বোধে ওই রুমের জন্য মেডিকেল বা নার্সিং স্টাফ প্রেসক্রাইব করা যেতে পারে। তাহলে এই কন্ডিশনগুলো মনে রাখবেন। 150 জনের জন্য একটা করে বক্স, আর 300 বা তার বেশি হলে একটা সিক রুম রাখতে হবে। সেই সিক রুমে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা থাকতে হবে। ক্লিয়ার হয়েছে? সহজ, কিন্তু এগুলা কঠিন না। তাহলে এখান থেকে আমরা সারসংক্ষেপ করলে কি পাবো? যে প্রত্যেক এস্টাবলিশমেন্টে কাপবোর্ড বা ফার্স্ট এড বক্স থাকতে হবে, প্রতি 150 জনের জন্য কমপক্ষে একটা করে বক্স থাকবে, সেটার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম এবং তার রুম নাম্বার প্রত্যেক রুমে রুমে নোটিশ আকারে প্রকাশ করতে হবে, এবং এমপ্লয়ি যদি 300 বা তার বেশি হয় তার জন্য একটা সিক রুম রাখতে হবে। এই নিজের ভাষায় লিখে ফেলবেন। এরপর দেখেন সেকশন 90 মেইনটেনেন্স অফ সেফটি রেকর্ড বুক। আমরা এটা অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট পড়ানোর সময় আপনাদেরকে পড়ছিলাম, আপনাদের যদি মনে থাকে, যে সেফটি রেকর্ড বুক রাখলে কি হয়, আপনার অ্যাক্সিডেন্ট কোথায় ঘটে, কোন জবটাতে কোন টাস্কটাতে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে, অ্যাক্সিডেন্টটা কেন ঘটে, এগুলোকে অ্যানালাইসিস করে আপনি পদক্ষেপ নিতে পারবেন। তাহলে এখানে কি বলছে দেখেন, ইন এভরি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টরি wherein more than 25 workers are employed shall maintain compulsory in the prescribed manner a safety record book and safety board. তাহলে এখানে শর্তটা হলো 25 জনের বেশি ওয়ার্কার যদি কোথাও কাজ করে কোনো প্রতিষ্ঠানে,
কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি যদি 25 জনের বেশি হয় তাহলে সেখানে অবশ্যই সেফটি রেকর্ড বুক এন্ড সেফটি বোর্ড আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, এরপর দেখেন সেকশন 91 ওয়াশিং ফেসিলিটিস। তাহলে কি বলছে? ইন এভরি এস্টাবলিশমেন্ট adequate and suitable facilities for washing and bathing shall be provided and maintained for the use of the workers therein. তাহলে সোজা কথা, প্রত্যেক প্রতিষ্ঠানেই এডিকুয়েট পর্যাপ্ত পরিমাণে সুইটেবল এবং উপযুক্ত ওয়াশিং ফেসিলিটিস এবং বাথিং ফেসিলিটিস থাকতে হবে। তারপরে সেপারেট and adequately screened facilities shall be provided for the use of male and female workers and such. আচ্ছা, স্ক্রিনিং ফেসিলিটিস হয়তো গ্লাস এর কথা বলছে এখানে, এবং আরেকটা বিষয় হলো মেল এন্ড ফিমেলের জন্য এই যে ওয়াশিং ফেসিলিটিস এগুলা আলাদা ব্যবস্থা করতে হবে, সেপারেট। তারপর বলছে সাচ ফেসিলিটিস শ্যাল বি কনভিনিয়েন্টলি অ্যাক্সেসেবল এন্ড শ্যাল বি কেপ্ট ক্লিন। এই যে ফেসিলিটিগুলা ওয়াশিং বাথিং ফেসিলিটিস বা স্ক্রিন ফেসিলিটিস এগুলাকে অবশ্যই কনভিনিয়েন্টলি অ্যাক্সেসেবল হইতে হবে। এগুলা কোনো এক জায়গায় এমন জায়গায় দিবেন যেন 20 মিনিট হাইটা যাইতে হয় না, এগুলাকে তাদের কাছে কনভিনিয়েন্টলি সহজে যেন তারা পৌঁছাইতে পারে এমন জায়গায় হইতে হবে, এবং সবসময় ক্লিন রাখতে হবে যেন তারা এটা কমফোর্টেবলি ইউজ করতে পারে। এরপরে বলছে the government may in respect of any establishment or class or description of establishments or any of the manufacturing process prescribe standards or adequate and suitable facilities for washing. তো এগুলা তো লেবার লতে বলাই আছে, পাশাপাশি গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের জন্য তারা বেশ কিছু ডিসক্রিপশন দিতে পারে বা স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব করে দিতে পারে, তোমরা এইভাবে ওয়াশিং ফেসিলিটিস বা বাথিং ফেসিলিটিস গুলো মেনটেন করো। গভর্নমেন্ট চাইলে এটা দিতে পারে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন গভর্নমেন্ট কখন চাবে, যখন ইন্সপেক্টর বা পরিদর্শন করে গভর্নমেন্টের কাছে রিপোর্ট আকারে জানাবে যে এখানে এটার পর্যাপ্ত পরিমাণ এডিকুয়েট না বা সুইটেবল না, সবার জন্য অ্যাক্সেসেবল না, এরকম কোনো রিপোর্ট পাইলে গভর্নমেন্ট বলে দিতে পারে তোমার প্রতিষ্ঠানে এইভাবে এনশিওর করো, এটা বলা হয়েছে। এরপরে দেখেন এগুলো টপিকগুলো খুব পরিচিত, ক্যান্টিন। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারেন আফসার ইউনিভার্সিটির ভিতরে ক্যান্টিন না থাকলে আপনারা কি সমস্যায় পড়তেন, এগুলো আপনাদের লাইফের সাথে রিলেভেন্ট। তারপরে ওয়াশিং ফেসিলিটিস, প্রত্যেক ফ্লোরেই আপনাদের জন্য ওয়াশিং ফেসিলিটিস আছে, টিচারদের জন্য আলাদাভাবে আছে। এগুলো না থাকলে আমরা কোথায় যাব? চিন্তা করেন যে ধরেন আমরা যদি টিচারদের যেখানে আমরা বসি, প্রত্যেক ডিপার্টমেন্টে ফ্লোরেই একটা করে টিচারদের ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তো যেখানে আমরা বসি সেখানে যদি ওয়াশরুম ইউজ করার সুযোগ না থাকতো তাহলে আমরা এখন বিসি অফিসে যাওয়া লাগতো, আমাদের ক্যান্টিনে যাওয়া লাগতো, তারপরে আমাদের ওই প্রক্টর অফিসে যাওয়া লাগতো। তো নিশ্চয়ই সেটা মোটেও অ্যাকসেপ্টেড না, তাই না? তো এটাই বলা হয়েছে আর কি যে রেডিলি অ্যাক্সেসেবল। আচ্ছা, এবার দেখেন সেকশন 92 ক্যান্টিন। ক্যান্টিন থাকতেই হবে, নাহলে এমপ্লয়িরা কোথায় গিয়ে কিভাবে খাবে? তো এখানে বলছে একটা ক্রাইটেরিয়া দিছে এখানে, in every establishment wherein more than 100 workers are ordinary employed there shall be provided adequate number of canteens for the use of the workers. যেখানে এমপ্লয়ির সংখ্যা 100-র বেশি সেখানে পর্যাপ্ত পরিমাণ ক্যান্টিন থাকতে হবে। সবাই কি শুনতেছেন তো আমার কথা নাকি? জি স্যার। আচ্ছা, তারপর 2 নাম্বার কি বলছে? the government may make rules providing for the standards in respect of construction, accommodation, furniture and other equipment of the canteen and constitution of the managing committee for the canteen and representation of the workers in the management of the canteen. এইখানে প্রথমটা কি বলছে যে গভর্নমেন্ট প্রেসক্রাইব করতে পারে যে একটা ক্যান্টিন কিভাবে কনস্ট্রাকশন করতে হবে, তার অ্যাকোমোডেশন কি হবে, ক্যান্টিনের মধ্যে ফার্নিচার কি কি থাকবে, আদার কি কি ইকুইপমেন্ট থাকবে ক্যান্টিনে, এই ব্যাপারে গভর্নমেন্ট রুল দিতে পারে। ঠিক একইভাবে আপনারা ভাবতেছেন এটাও কি গভর্নমেন্টের নাক গলানোর বিষয়, কিন্তু বাস্তবতা হলো আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে যান, গার্মেন্টস ফ্যাক্টরিতে যান, ওরা ক্যান্টিনের জন্য এমন একটা ক্যান্টিন রাখবে সেখানে এমপ্লয়ি আছে মনে করেন যে 1500, এই ক্যান্টিনে একসাথে 15 জন মানুষের জায়গা হবে না, কারণ ওরা যত জায়গা ইউজ করতে পারবে তত ওদের প্রফিট। ক্যান্টিনের জন্য ওরা জায়গা নষ্ট করবে কেন? খবর নেন গিয়ে, ক্যান্টিনের জায়গা নাই, নামাজের জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের সুযোগ নাই। এই জন্য বলতে মানে ভাবনা আসতে পারে যে এগুলো কি গভর্নমেন্টের দেখার বিষয়? খুবই দেখার বিষয়। তারপরে দেখেন দি কনস্টিটিউশন অফ এ ম্যানেজিং কমিটি ফর দি ক্যান্টিন এন্ড রিপ্রেজেন্টেশন অফ দি ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দি ক্যান্টিন।
তাইলে এই ক্যান্টিন প্রপারলি ম্যানেজ করার জন্য একটা ম্যানেজিং কমিটি থাকবে, যেমন আমাদের আহসান ইউনিভার্সিটিতে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে কমিটি আছে, ক্যান্টিনের খাবার মান নির্ধারণ করা, ক্যান্টিনের প্রবলেমগুলো সলভ করা। এরপর বলছে রিপ্রেজেন্টেশন অফ দি ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দি ক্যান্টিন। তাহলে যেসব প্রতিষ্ঠানে ওয়ার্কার থাকবে সেখানে ওয়ার্কারদের প্রতিনিধি থাকবে ক্যান্টিনের যে ম্যানেজিং কমিটি হবে সেখানে। আচ্ছা, তারপর 3 নম্বর is the managing committee to be formed under the rules shall determine the food stuff to be served in the canteen and the charges therefore। তাহলে ম্যানেজমেন্ট কমিটি কি করবে, সেখানে বিভিন্ন ধরনের রুল, ফুড স্টাফ কারা হবে এবং খাবারের বিল কত হবে, চার্জ কত হবে, এগুলো সহ তারা ডিটারমাইন করবে। ক্লিয়ার? ক্যান্টিন কি বোঝা গেল? হ্যালো, আচ্ছা, তাহলে আমাদের আজকে আমরা শেষ করে ফেলবো, এটা সহজ আছে যেহেতু। এরপরে আমরা সেকশন 93 শেল্টার্স। দেখেন, ইন এভরি এস্টাবলিশমেন্ট হোয়ার দেন মোর দেন 50 ওয়ার্কার্স আর অর্ডিনারি এমপ্লয়েড, adequate and suitable shelters or restrooms and suitable lunch room with provision for drinking water where workers can eat meals brought by them shall be provided and maintained for the use of the workers। তাহলে বলছে এই কন্ডিশনগুলো একটু মনে রাখবেন, এগুলা যেন ভুল না হয়। যেসব প্রতিষ্ঠানে 50 জনের বেশি ওয়ার্কার আছে সেখানে উপযুক্ত এবং পর্যাপ্ত পরিমাণে শেল্টার অথবা রেস্টরুম থাকবে এবং একটা লাঞ্চ রুম থাকবে যেখানে এমপ্লয়িরা লাঞ্চ করবে। সেই লাঞ্চ রুমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড্রিঙ্কিং ওয়াটার পর্যাপ্ত পরিমাণে সুযোগ থাকতে হবে। কিন্তু আপনি বাস্তবে গিয়ে দেখেন এগুলো অনেক জায়গায় নাই। রেস্টরুম থাকবে, প্রশ্নই ওঠে না। লাঞ্চ রুম না, যেখানে কাজ করো সেখানেই খাবে। ড্রিঙ্কিং ওয়াটার এটা নিজেদেরকে ব্যবস্থা করতে হয়। এই তারপরে দেখেন 2 নাম্বার, provided that any canteen maintained in accordance with the provisions of section 92 shall be regarded as part of the requirement of this subsection। তো 92 তে বলছে ক্যান্টিনের কথা। তো এখানে এই শেল্টারের এখানে এসে যে শেল্টারের জায়গায় বলছে একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে এবং সেকশন 92 তে যেটা বলা আছে ওই অনুযায়ী ক্যান্টিনটারে মেইনটেইন করতে হবে। মানে শেল্টারের সাথে তাহলে ক্যান্টিনের একটা সম্পর্ক। তারপর 3 নাম্বার দেখেন, the shelters, restroom and lunch rooms provided under section 1 shall be sufficiently lighted and ventilated and shall be maintained in a cool and clean condition। ওই 1 নম্বরে যেটা বলছে যে শেল্টার, রেস্টরুম বা লাঞ্চ রুম যে রাখা হবে এগুলাকে পর্যাপ্ত পরিমাণে লাইটিং এবং ভেন্টিলেশনের সুযোগ থাকতে হবে যেন এয়ার সার্কুলেশন হয় এবং এগুলাকে যথেষ্ট পরিমাণে কুল এবং ক্লিন রাখতে হবে। এরপর 4 নাম্বার কি বলছে দেখেন, in the establishment where then more than 25 female workers are employed, separate shelter rooms are to be maintained and established where less than 25 female workers are employed, separate and adequate spaces with screen shall be provided। বলছে যেসব প্রতিষ্ঠানে 25 জনের বেশি ফিমেল ওয়ার্কার আছে তাদের জন্য আলাদাভাবে শেল্টার রুম রাখতে হবে, মেইনটেইন করতে হবে। আর যেখানে 25 জনের কম ফিমেল ওয়ার্কার আছে সেখানে সেপারেট এন্ড এডিকুয়েট স্পেসেস উইল স্ক্রিন, অর্থাৎ তাদেরকে ওই পুরুষদের রুমেই একটা স্ক্রিন দিয়ে সম্ভবত আলাদাভাবে জায়গা তাদের জন্য করে দেওয়া যেতে পারে, সেটা বলা হয়েছে করতে হবে। বুঝছেন? তাহলে শেল্টার বুঝা গেল? এগুলো পড়লে না বুঝার কিছু নাই। এটা এখানে এই যে রুমস ফর চিলড্রেন এটা একটু বড় আছে, পরীক্ষায় যদি আলাদাভাবে আসে এটা কিন্তু 2-3 নাম্বার 4 নাম্বারও আসতে পারে। তো এগুলা কিন্তু একটু মাথায় রাখবেন। এটা একসাথে বড় একটা কোশ্চেন হয় সাধারণত, কিভাবে এমপ্লয়ীদের ওয়েলফেয়ার এনশিওর করা যায় অ্যাকর্ডিং টু লেবার ল, ডিসক্রাইব করো। আর আলাদাভাবে আসলে কিন্তু প্রথমটা আছে রুমস ফর চিলড্রেন, এগুলা কয়েকটা আছে, দু একটা যেগুলো আলাদাভাবে আসতে পারে। তো এখন দেখেন সেকশন 94 রুমস ফর চিলড্রেন কি বলছে, ইন এভরি এস্টাবলিশমেন্ট wherein 40 or more workers are employed, এই শর্তগুলো মনে রাখবেন, যেখানে 40 বা তার বেশি ওয়ার্কার নিয়োজিত আছে, there shall be provided and maintain a suitable room or room for the use of children under the age of 6 years of such women। ওই 40 জন ওয়ার্কার যেখানে আছে সেখানে বাচ্চাদের জন্য, যাদের বয়স 6 বছরের কম তাদের জন্য একটা আলাদা রুম ব্যবস্থা করতে হবে। এটা such room shall provide adequate accommodation
adequately lighter, ventilated, maintained in a clean and sanitary condition, and shall be under the charge of women trained or experienced in the care of children and infants. এই রুমটাকে অবশ্যই প্রপার অ্যাকোমোডেশন থাকবে, লাইটিং ফেসিলিটি থাকবে, ভেন্টিলেশন থাকবে, ক্লিন এবং স্যানিটারি কন্ডিশন ভালো হবে, এবং এই 6 বছরের কম বাচ্চাদেরকে দেখার জন্য একটা এক্সপেরিয়েন্সড এবং প্রপারলি ট্রেইনড আপ একজন ফিমেলের দায়িত্বে থাকবে, যে বাচ্চাদেরকে দেখাশোনা করতে অভ্যস্ত, দেখাশোনা করতে পারদর্শী। Such rooms shall be conveniently accessible to the mothers of children accommodate therein, and so far as is reasonably practicable, they shall not be situated in close proximity to any part of the establishment where obnoxious fumes, dust, or odors are given off, or in which excessively noisy processes are carried on. বলছে এই যে বাচ্চাদের জন্য যে রুমগুলো করা হবে, সেখানে বাচ্চার মা যারা, তাদেরকে ইজিলি যেন তারা অ্যাক্সেসেবল করতে পারে, তারা যেন ইজিলি যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। বাচ্চার মা কাজ করবে এক বিল্ডিং এ, আর এটা রাখবেন আপনি 1 মাইল দূরে, এটা হবে না। এটা কাছাকাছি হবে, কাছাকাছি হবে, যেন বাচ্চার মারা তাদের বাচ্চাদের সাথে দেখা করতে যেতে পারে এটা। এবং এই রুমটা কোনো ক্রমেই এমন জায়গায় হবে না যেখানে ক্ষতিকর কোনো ধোঁয়া, গন্ধ, তারপরে ধুলাবালি, এইসব জিনিস যেখানে বের হয়, এর কাছাকাছি হবে না এই চিলড্রেনদের রুমটা, এটা। তারপর 4 নাম্বার, such room shall be solidly constructed and all the walls and roof shall be or suitably heat resisting materials and shall be waterproof. এই ধরনের রুমটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সেখানে কনস্ট্রাকশনটা এমন ভাবে করতে হবে যেন সেখানে খুব বেশি গরম তৈরি না হয়, হিট রেজিস্টিং এর ম্যাটেরিয়াল যেন সেখানে থাকে, এবং সেটা যেন ওয়াটারপ্রুফ হয়। Then the height of such room shall not be less than 360 centimeter from the floor to the lowest part of the roof. তাহলে এই মেজারমেন্টটা কিন্তু মনে রাখতে হবে যে ওই রুমের ছাদটা মিনিমাম মাটি থেকে 360 সেন্টিমিটার উপরে হইতে হবে, and there shall not be less than 600 square centimeter of the floor area of each child to be accommodated. এবং সেই রুমটা এমন ভাবে তৈরি করতে হবে যেন প্রত্যেকটা বাচ্চার জন্য কমপক্ষে 600 স্কয়ার সেন্টিমিটার জায়গা থাকে। তারপর দেখেন, ইফেক্টিভ এন্ড সুইটেবল প্রভিশন shall be made in every part of such room for securing and maintaining adequate ventilation by the circulation of fresh air. তাহলে ওই রুমে, এটা তো 1 নম্বরে বলা হয়েছে, আবার এটাও বলা হয়েছে 6 নম্বরে, যে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে যেন এয়ার সার্কুলেশনের, ফ্রেশ এয়ার সার্কুলেশনের ব্যবস্থা থাকে। তারপর such room shall be adequately furnished and equipped, and in particular there shall be one suitable cot or cradle with necessary bedding for each chair or equivalent sitting accommodation for the use of each mother while she is feeding or attending to her child, and a sufficient supply of suitable toys for the older children. এটা অর্ডার হবে না, এটা হবে ওল্ডার। এটা একটু কারেকশন করে নেন, দেখতে পাচ্ছেন সবাই? এটা ওল্ডার চিলড্রেন হবে, ওল্ডার। কারেকশন করে নিয়েছি। আচ্ছা, তো এখানে কি বলছে, ওই একই কথা, সেই বাচ্চাদের রুমটা এডিকুয়েটলি ফার্নিশড এবং ইকুইপড হবে, এবং সেখানে যে বাচ্চার মারা যাদেরকে বাচ্চাদেরকে যে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ তারা যেন চেয়ারে বসে খাওয়াইতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে, অথবা সিটিং অ্যাকোমোডেশন প্রপারলি থাকতে হবে যেন বাচ্চারা তাদের মাকে দুধ খাওয়াইতে পারে, এবং সাফিসিয়েন্ট সাপ্লাই অফ টয়েস থাকতে হবে যারা একটু বড় বাচ্চা, ওল্ডার চিলড্রেন। কিন্তু বড় বাচ্চা মানে কিন্তু আমাদের শর্ত আছে 6 বছরের কম, এর বেশি না, কারণ 6 বছর বয়সে বাচ্চারা স্কুলে যাবে, তখন তো আর তারা মায়ের কর্মস্থলে এসে বসে থাকলে পড়াশোনা হবে না। তো এই জন্য 6 বছরের কম, কিন্তু যারা একটু বড় বাচ্চা 4 বছর 5 বছর, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ টয়েজ এর ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, 8 নম্বর দেখেন, এ সুইটেবল ফেন্সড এন্ড শেডি ওপেন এয়ার প্লেগ্রাউন্ড shall be provided for the older children. ওই রুমের পাশে একটা কি থাকতে হবে, একটা প্লেগ্রাউন্ড থাকতে হবে, এবং সেটা যথেষ্ট পরিমাণে সুন্দর গুছানো পরিপাটি হইতে হবে যেন বাচ্চারা, বড় বাচ্চারা খেলাধুলা দৌড়াদৌড়ি করতে পারে। এরপর দেখেন 9 নম্বর, provided that the chief inspector may by order in writing exempt an establishment from compliance with this sub rule if he is satisfied that there is not sufficient space available for the provision of such a playground. তো এই বাচ্চাদের জন্য যে রুম, এই রুমের সামনে প্লেগ্রাউন্ড রাখার কথা বলা আছে,
কিন্তু কোনো প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে চিফ ইন্সপেক্টর কোনো প্রতিষ্ঠানের জন্য এটা ছাড় দিতে পারে যে ঠিক আছে তোমার প্লেগ্রাউন্ড না রাখলেও চলবে। ক্লিয়ার? জি স্যার। এরপর দেখেন সেকশন 95, যেহেতু আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা শেষ করে দিই আজকে। সেকশন 95 এ বলা আছে রিক্রিয়েশনাল এন্ড এডুকেশনাল ফ্যাসিলিটিস ইন টি প্ল্যান্টেশন। তাহলে টি প্ল্যান্টেশনের জন্য, টি প্ল্যান্টেশনে যারা ওয়ার্কার তাদের জন্য কি করতে হবে, নাম শুনে বুঝতে পারতেছেন, রিক্রিয়েশনাল বিনোদন, এডুকেশনাল শিক্ষামূলক ব্যবস্থা থাকতে হবে। তো দেখেন দ্য গভর্নমেন্ট মে ইন রেসপেক্ট অফ দি প্ল্যান্টেশনস make rules requiring every employer to make provision for such recreational facilities for the workers and their children as may be prescribed. তাহলে টি প্ল্যান্টেশনে এমপ্লয়ীদের জন্য, প্রত্যেক এমপ্লয়ির জন্য কি থাকবে, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস থাকবে এবং তাদের জন্য এবং তাদের সন্তানদের জন্য। তারপর বলছে হোয়ার দ্য চিলড্রেন অফ দি টি প্ল্যান্টেশন ওয়ার্কার্স বিটুইন দ্য এজেস অফ 6 and 12 দ্য ওয়ার্কার্স এক্সিড 25 ইন নাম্বার। যেখানে ওই টি প্ল্যান্টেশনের যেখানে বাচ্চাদের বয়স 6 থেকে 12 এবং তাদের সংখ্যা 25-এর বেশি হয়, গভর্নমেন্ট কি করবে, মেক রুলস রিকোয়ারিং দ্য এমপ্লয়ার টু প্রোভাইড এডুকেশনাল ফ্যাসিলিটিস ফর দি চিলড্রেন ইন সাচ ম্যানার এন্ড অফ সাচ স্ট্যান্ডার্ড অ্যাজ মে বি প্রেসক্রাইবড। যখন এই বাচ্চার সংখ্যা 25-এর বেশি হবে, তাদের বয়স 6 থেকে 12 বছর হবে, অর্থাৎ 6 থেকে 12 বছরের বাচ্চার সংখ্যা যদি 25-এর বেশি হয়, তাহলে ওই মালিককেই বাচ্চাদের জন্য এই টি প্ল্যান্টেশনের গার্ডেনের ভিতরেই এডুকেশনাল ফ্যাসিলিটি বা শিক্ষার ব্যবস্থা দিতে হবে এবং সেটা যথেষ্ট পদ্ধতিতে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে। In every tea plantation there shall be established adequate medical centers for the workers and their children as may be prescribed by rules. টি প্ল্যান্টেশনের ওয়ার্কারদের জন্য মেডিকেল সেন্টার থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, মানে টি প্ল্যান্টেশনের ওয়ার্কারদের জন্য এবং তাদের সন্তানদের জন্য, এবং সেটাও রুলে প্রেসক্রাইব যেভাবে করা আছে ওইভাবে থাকতে হবে। এই তো বুঝতে পারতেছেন, এখানে প্রথমে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস থাকবে, তারপর বলছে যে বাচ্চাদের 6 থেকে 12 বছরের বাচ্চার সংখ্যা 25-এর বেশি হলে এডুকেশনাল ফ্যাসিলিটি থাকবে, মেডিকেল ফ্যাসিলিটি থাকবে। বাস, দ্যাটস অল। সেকশন 96, এটা যদি আপনারা খালি হেডলাইনটা মনে রাখতে পারেন তাহলেই ভিতরেগুলো লিখতে পারবেন। এখানে যে চারটে আছে এক লাইন করে বর্ণনা। দেখেন হাউজিং ফ্যাসিলিটিস, তাহলে টি প্ল্যান্টেশনের ওয়ার্কারদের জন্য হাউজিং ফ্যাসিলিটি থাকতে হবে, এটাই হলো কথা এখানে। Every employer in a tea plantation shall provide housing facilities to every worker and his family residing in the tea plantation. যারা টি প্ল্যান্টেশনে থাকবে তাদেরকে টি প্ল্যান্টেশনের ভিতরে প্রত্যেক ওয়ার্কার এবং তার পরিবারের জন্য হাউজিং ফ্যাসিলিটি করতে হবে। সেকশন 97, facilities for daily necessities etc. in tea plantation. Every employer in a tea plantation shall provide facilities within easy reach of the workers for obtaining the daily necessities of life. অর্থাৎ টি প্ল্যান্টেশনের ওয়ার্কাররা বা এমপ্লয়িরা যেন ডেইলি যে নেসেসিটি সেগুলো তাদের হাতের নাগালে পায়, সেগুলো টি প্ল্যান্টেশনের ভিতরে সুযোগ করতে হবে। ধরেন যে তারা বাজার করে, তো সেখানে দোকানপাটের ব্যবস্থা করতে হবে যেন তারা দৈনন্দিন যে বাজারগুলো সেগুলো যেন হাতের নাগালে করতে পারে। সেকশন 98 এন্ড লাস্ট ওয়ান কি বলছে, মেডিকেল কেয়ার ফর নিউজ পেপার ওয়ার্কার্স। নিউজ পেপারের ওয়ার্কারদের জন্য মেডিকেল কেয়ার কিভাবে করতে পারে। দেখেন এভরি নিউজপেপার ওয়ার্কার অ্যান্ড হিজ ডিপেন্ডেন্টস shall be entitled to medical care at the cost of the newspaper establishment in such manner and to such extent as may be prescribed. অর্থাৎ মেডিকেলের নিউজপেপারের ওয়ার্কারদের জন্য মেডিকেল কেয়ারের যাবতীয় খরচ নিউজপেপারের এস্টাবলিশমেন্টের মালিক নিবে এবং সেটা রুলে যেভাবে প্রেসক্রাইব করা আছে। তাহলে এখানে কাদের করবে, এভরি ওয়ার্কার এবং তাদের ডিপেন্ডেন্ট। তো এখন ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট কারা, এখানে দেখেন ফর দি পারপাস অফ দি সেকশন ডিপেন্ডেন্ট মিন্স ওয়াইফ, আর যদি হাজবেন্ড চাকরি করলে ডিপেন্ডেন্ট হলো ওয়াইফ, ওয়াইফ চাকরি করলে ডিপেন্ডেন্ট হলো হাজবেন্ড, অ্যাজ দ্য কেস মে বি ওয়াইডহুড মাদার। যদি বাবা না থাকে তাহলে মায়ের, সেটা ওয়াইফের মাও হতে পারে হাজবেন্ডের মাও হতে পারে। ইনভ্যালিড প্যারেন্টস, এখানে ইনভ্যালিড প্যারেন্টস বলতে বোঝাচ্ছে যারা অক্ষম, অর্থাৎ বাবা মা অক্ষম। লেজিটিমেট সন্স, নিজের সন্তান, ভাইয়ের সন্তান না কিন্তু। এন্ড ডটার্স, মানে নিজের ছেলে মেয়ে অর্থাৎ নিজের সন্তান। রিসাইডিং উইথ হিম এন্ড হোললি ডিপেন্ডেন্ট আপন হিম, যেই সন্তানরা ওই তাদের সাথে থাকে তারা এবং যারা তাদের উপর ডিপেন্ডেন্ট। এখন টি প্ল্যান্টেশনের এমপ্লয়ি যদি 70 বছরের হয়
তার ছেলে যদি 40 বছরের চাকরিজীবী হয় তাহলে কিন্তু হবে না, যে ওই টি প্ল্যান্টেশনের ওয়ার্কারের উপর ডিপেন্ডেন্ট তার ক্ষেত্রে হবে। ক্লিয়ার? জি আজকের এই ধারাগুলা যথেষ্ট পরিমাণে সহজ, এই জন্য আমরা আজকে অনেক বেশি পড়লাম এবং আমরা সিলেবাসটা শেষ করে দিলাম। আমরা এখন সিলেবাসগুলোকে ডে বাই ডে রিভিউ করব। তো আপনারা 5-7 জন পরে আসছেন, আমি একটু বলে রাখি যে আগামী মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের ক্লাসে আপনারা শুরুতে জয়েন করবেন। আমি অ্যাটেন্ডেন্স নিয়েই আপনাদের ছেড়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো আমরা যতটুকু শুনতে পাইলাম যে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমাদের সিলেবাস রিভিউ করব। সেটা যদি নাও হয়ে থাকে তাও আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সিলেবাস আজকে প্রপারলি শেষ হলো। আমরা এখন চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস রিভিউ করব। এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে, কিরকম আসবে, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন লেখাই দিব আপনাদের। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন সবাই মনোযোগ দিয়ে অ্যাটেন্ডেন্সটা দেন। আইডি 1, 4, প্রেজেন্ট স্যার। 5, 7, Yes, sir. 11, 12, 16, Yes sir. 17, 18, 21, 24, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 29, 30, 32, Yes, sir. 34, 35, 36, Present, sir. 37, প্রেজেন্ট স্যার। 35 আছে, হাত তুলছে দেখা যাচ্ছে। 37 আছেন, ওকে। 38, Yes, sir. 39, 47, Yes sir. 47. 48, প্রেজেন্ট স্যার। 49, 50, প্রেজেন্ট স্যার। 51, ইয়েস স্যার। 52, 54, Yes, sir. 54. 55। আচ্ছা, এবার রিয়েট 69, Yes, sir. রিয়েট 34, প্রেজেন্ট স্যার। রিয়েট 76, রিয়েট 141। Yes, sir. ওকে, কেউ কি বাকি আছেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই রাখি। সবাই ভালো থাকেন। আর যেটা বললাম, আমাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবারের ক্লাসে আপনারা শুরুর দিকে একটু জয়েন করবেন। আমি মঙ্গলবার একটু ঢাকার বাইরে যাচ্ছি, যেহেতু আমাদের বুধবারে ছুটি আছে, তারপরে শুক্র শনি আছে। তো ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।